উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত সনেট ইট ইজ আ বিউটিস ইভিনিং এর একেবারে গভীরে ডুব দিতে আমরা সবাই তৈরি। চলো আজ এই অসাধারণ কবিতাটির প্রতিটা স্তর একসঙ্গে উন্মোচন করা যাক, কারণ এর প্রতিটা লাইনে লুকিয়ে আছে প্রকৃতি, আধ্যাত্মিকতা আর একটা গভীর ব্যক্তিগত কাহিনী। কবিতাটার শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে, যা পড়ার সাথে সাথেই আমাদের মনটা যেন একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে চলে যায়। ওয়ার্ডসওয়ার্থ এখানে শুধু একটা দৃশ্যের বর্ণনা দিচ্ছেন না, তিনি আসলে একটা অনুভূতি তৈরি করছেন, একটা পবিত্র মুহূর্তের আবহ তৈরি করছেন। কিন্তু কবিতার গভীরে গেলেই একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। কবি যখন বলছেন প্রিয় মেয়ে, তখন তিনি ঠিক কার কথা বলছেন? আর এই একটা প্রশ্নই আমাদের একটা বেশ নাটকীয় আর প্রায় গোপন একটা গল্পের দিকে নিয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। এই কবিতার পেছনেই লুকিয়ে আছে কবির জীবনের একটা দারুণ ব্যক্তিগত অধ্যায়। এটা শুধু প্রকৃতির কোনো সাধারণ বর্ণনা নয়, এটা আসলে একটা বহু প্রতীক্ষিত পুনর্মিলনের মুহূর্ত। তো এই কবিতার প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, প্রায় ১ দশক আগে, ফরাসি বিপ্লবের সেই উত্তাল সময়ে। কারণ এই কবিতার শিকড়টা ঠিক সেখানেই লুকিয়ে আছে। ঘটনাটা কিন্তু বেশ নাটকীয়। ১৭৯১ সালে ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সে গিয়ে প্রেমে পড়েন অ্যানেথ ভ্যালরের। পরের বছরই তাদের মেয়ে ক্যারোলিনার জন্ম হয়। কিন্তু ঠিক তখনই ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় তারা আলাদা হয়ে যান। ভাবুন একবার, এর প্রায় ১ দশক পর ১৮০২ সালে তিনি প্রথমবার তার ১০ বছর বয়সী মেয়ের সাথে ঠিকভাবে দেখা করার সুযোগ পান। তাহলে এই বিখ্যাত সনেটটা আসলে কি? এটা আসলে একজন বাবা আর তার প্রায় অচেনা মেয়ের মধ্যেকার সেই প্রথম সাক্ষাতের একটা মুহূর্তের ছবি, যে মুহূর্তটা তৈরি হয়েছিল ফ্রান্সের ক্যালে শহরের সমুদ্র সৈকতে ১ দশকের বিচ্ছেদ আর অনেক না বলা অনুভূতির ভার নিয়ে। আচ্ছা, চলেন এবার কবিতাটার ভেতরে ঢোকা যাক। এর গঠন আর প্রথম ৮টা লাইন মানে অষ্টক একটু বিশ্লেষণ করে দেখি। এই অংশে ওয়ার্ডসওয়ার্থ চারপাশের দৃশ্যটা আমাদের চোখের সামনে তুলে ধরছেন। এই লাইনগুলো একটু খেয়াল করে দেখুন, একেবারে সাধারণ শব্দ ব্যবহার করে কি অসাধারণ একটা পবিত্র পরিবেশ তৈরি করছেন তিনি। সন্ধ্যাটা যেন একজন ধ্যানমগ্ন সন্ন্যাসিনী, যে শ্রদ্ধায় নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। তার মানে মূল ব্যাপারটা হল ওয়ার্ডসওয়ার্থের কাছে প্রকৃতি শুধু সুন্দর নয়, এটা ঐশ্বরিক। তিনি সন্ধ্যাকে বলছেন পবিত্র, এর নীরবতাকে তুলনা করছেন উপাসনার সঙ্গে, আর সমুদ্রের গর্জনের মধ্যে তিনি যেন ঈশ্বরের চিরন্তন কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। এবার আসা যাক কবিতার শেষ ৬ লাইনে, যা সেস্টেট নামে পরিচিত। এখানে কবিতার ফোকাসটা বাইরের প্রকৃতি থেকে সরে গিয়ে সোজা চলে আসছে কবির মেয়ের ভেতরের জগতে। এই লাইনগুলোতে কবি সরাসরি তার মেয়ে ক্যারোলিনকে উদ্দেশ্য করে কথা বলছেন, আর এমন একটা গভীর সত্য তুলে ধরছেন যা এক কথায় অসাধারণ। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কবি খেয়াল করছেন যে এই যে প্রকৃতির এত ঐশ্বরিক সৌন্দর্য, সেটা তার মেয়েকে ঠিক সেভাবেই ছুঁয়ে যাচ্ছে না যেভাবে তাকে করছে। মেয়েটা হয়তো অন্যমনস্ক, কিন্তু কবি এতে একটুও হতাশ নন, বরং তিনি এর মধ্যে একটা গভীর আধ্যাত্মিক সত্য খুঁজে পাচ্ছেন। এখন এই বিষয়টা বুঝতে হলে আব্রাহামের বৃক্ষ বা এব্রাহামস বোজম এই কথাটার মানে জানতে হবে। এটা আসলে বাইবেলের একটা উপমা, যা ঈশ্বরের চরম আশ্রয়, নিরাপত্তা আর ভালোবাসার একটা প্রতীক। মানে ওয়ার্ডসওয়ার্থ যা বলতে চাইছেন তা হল তার মেয়ের আত্মা সবসময় ঈশ্বরের আশ্রয়ে থাকে। তার আধ্যাত্মিক সংযোগের জন্য কোনো বিশেষ মুহূর্তের দরকার হয় না। সে যেন মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় সারা বছর ধরে উপাসনা করে, যখন কিনা বড়রা সেটা জানতেও পারে না। আর এই ধারণাটা যে শিশুরা জন্ম থেকেই পবিত্র, এটা শুধু ওয়ার্ডসওয়ার্থের একার ভাবনা ছিল না, এটা তৎকালীন রোম্যান্টিক সাহিত্য আন্দোলনের একটা মূল ভিত্তিই ছিল। তার মানে এই কবিতাটা আসলে আধ্যাত্মিকতার দুটো ভিন্ন পথের কথা বলছে। একদিকে বড়দের অভিজ্ঞতা আর অন্যদিকে শিশুদের নিষ্পাপ জগৎ। দেখুন, প্রাপ্তবয়স্কদের জন্য ঈশ্বরকে অনুভব করাটা একটা সচেতন চেষ্টার মতো, যা প্রকৃতির কোনো বিশেষ মুহূর্তে বা গভীর ভাবনার মাধ্যমে ঘটে। কিন্তু শিশুদের জন্য এটা কোনো ঘটনা নয়, এটা তাদের অস্তিত্বেরই একটা অংশ। তাদের আত্মা যেন স্বাভাবিকভাবে পবিত্র আর ঈশ্বরের অনেক কাছাকাছি। তাহলে প্রশ্ন হলো, ছোট্ট একটা সনেট, কিন্তু কেন এটা ২০০ বছরেরও বেশি সময় ধরে মানুষের মনকে এভাবে ছুঁয়ে যাচ্ছে? কারণটা হলো এর সর্বজনীন আবেদন। কারণটা খুব সহজ।
কবিতাটা একসঙ্গে অনেকগুলো শাশ্বত বিষয়কে তুলে ধরে, যেমন প্রকৃতির সৌন্দর্য, আধ্যাত্মিকতার গভীরতা, শৈশবের নিষ্পাপতা আর বাবা মায়ের ভালোবাসা। প্রত্যেক পাঠকই এর মধ্যে নিজের জন্য কিছু না কিছু খুঁজে পায়। শেষ পর্যন্ত ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু এই, তিনি তার জীবনের অত্যন্ত ব্যক্তিগত আর আবেগঘন একটা মুহূর্তকে এমনভাবে তুলে ধরেছেন যে একটা সর্বজনীন ধ্যানে পরিণত হয়েছে। এটার শুধু তার আর তার মেয়ে ক্যারোলিনের গল্প থাকে না, এটা যেন আমাদের সবার গল্প হয়ে ওঠে। আর কবিতাটা শেষ পর্যন্ত আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। শিশুরা যদি এমন একটা জগতে বাস করে যেখানে ঈশ্বর সবসময় তাদের সঙ্গে থাকেন, তাহলে আমরা বড়রা আমাদের এই দৈনন্দিন ব্যস্ততায় আর কোন সহজ আর সুন্দর সত্যগুলো দেখতে পাচ্ছি না? ভাবার মতো একটা ব্যাপার, তাই না?